হতাশ শ্বাস ছাড়লেন নওশাদ সাহেব। বললেন, এটা তুমি নিজের কাছে রাখো। খেয়াটাও। যতদিন না খেয়া ফিরছে, নিজের অধিকারগুলো পাচ্ছে, ওর সমধিকারের সমতুল্য কিছুই আমি অ্যাকসেপ্ট করতে পারবো না বাবা। এগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। ইচ্ছে চলে যাচ্ছিল ও নওশাদ সাহেব পিছন থেকে বলে উঠলেন, রাজীবের সাথে কথা হয়েছে আমার। এন্ড এগেইন বাবা, প্লিজ। এভাবে আর কয়দিন নিচ্ছে? যে নেই সে নেই, তার জন্য তোমরা কেন নিজেদের ভবিষ্যৎ থামিয়ে দিচ্ছ? ইচ্ছে থামলো না। নওশাদ সাহেব বললেন, রাজীব চায় রাকিনের এই প্রজেক্টটার শেষ হওয়ার পর তোমরা দুজনের বিয়েটা সেরে ফেলতে। আর আমিও এমনটাই চাই। তুমি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করো। নিচ্ছে জোর করে তোমার উপর নিজের মত চাপিয়ে দিতে চাই না, কিন্তু তোমার জন্য রকিনের চেয়ে বেটার কাউকে খুঁজে পাবো না। রকিনের চেয়ে ভালোভাবে কেউ বুঝবে না তোমাকে। সেম তুমিও। তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। এই অক্ষম পিতার অনুরোধ লইল। কথাগুলো তুমি আরেকবার ভেবে দেখো প্লিজ। ইচ্ছে থামলো। শক্ত হাতে সিঁড়ি আঁকড়ে ধরল ও। নওশাদ সাহেবের চোখের কোণে জল মুছে চলে গেলেন ওখান থেকে। ইচ্ছের কান্না দলা পাকিয়ে আসছে গলায়, কাঁদতে পারছে না তবুও। মনে মনে শুধু বলল, আজ তুই থাকলে আমাকে না তোদের মাঝে থাকতে হতো, না তোদের মাঝে থাকার নামে দোষী হতে হতো। খেয়া চলে তো গেলি, কিন্তু সাথে আমার জন্য এক দম বন্ধকর পৃথিবীও রেখে গেলি তুই। না পারছি মরবো বলে শেষ নিঃশ্বাস ছাড়তে, না পারছি নতুন করে বাঁচবো বলে প্রশ্বাস নিতে। তুই সবকিছু ছেড়ে ছুড়ে হারিয়ে গিয়েও প্রিয়, আর আমি সবকিছুতে বাধা পড়ে আজ সবার অপ্রিয়। আর সেই অপ্রিয় মানুষটাই হয়তো তোর প্রিয় মানুষটার সাথে জড়িয়ে যেতে চলেছে। আমার একা খোলস আর বোধহয় বাঁধ মারল না। পুটির কথায় খই যেন স্তব্ধ হয়ে গেছে। উঠানে কাদা মাটি দিয়ে সরা বানাতে বসেছিল ও। আগের দিন ভাতের মাড় আলাদা করতে গিয়ে মাটির সরাটা ভেঙে ফেলেছে ও। টু শব্দটা শোনায়নি ওকে সায়রা। মায়ের আদরের সাথে সংসারের অভাবটুকু বোঝার ক্ষমতা হয়েছে খইয়ের। 10 টাকা সরা কেনার চেয়ে চালের জন্য টাকা জমানো ভালো, এমনটা ভাবে নিজেই কাদামাটি দিয়ে বসে গেছে সরা বানাবে বলে। বৈশাখে তপ্ত রোদে শুকানোর পর চুলায় পড়লেই হয়ে গেল, বেঁচে গেল 10 টাকা। গালে হাতে কাদা লেগে আছে খইয়ের। পুটি এগিয়ে গিয়ে ধাক্কা লাগালো খইকে। হাড়ু জোরে চেঁচিয়ে বলল, ও বুবু, কাছারি বাড়ি চলো, সাহেরার মা। পুটির কথা শেষ হওয়ার আগে উঠে ছুট লাগালো খই। দৌড় লাগালো রাস্তার নিচে জমি বরাবর। রাস্তা সংস্কার কাজ চলছিল বলে রাস্তায় ওঠেনি। বাতাসের আগে পৌঁছানোর চেষ্টা যাকে বলে। চোখ দিয়ে জল গড়াচ্ছে ওর অবাধে। শাড়ির আঁচলটা ছাড়া ছিল। খই দৌড়াতে দৌড়াতে প্যাঁচ লাগিয়ে কোমরে গুছলো আঁচল। পুটি ওর পেছন পেছন দৌড়াচ্ছে। পিছন থেকে হাঁক ছেড়ে বলল, তুমি কাছারি বাড়িতে যাও বুবু, আমি বরুণ কাকার দেওয়ানখানায় গেলাম, কাকারে ডাইক্কা আনি। খইয়ের কানে যায়নি কোনো কথা। ও ছুটছে। বাড়ি থেকে দৌড়িয়ে 20 মিনিটের রাস্তা 10 মিনিটে শেষ করলো খই। দূর থেকে কাছড়া বাড়ির দোতলায় পাঁচিল দেখে চোখ ভরে উঠল ওর আরো। ঝাপসা চোখে খালি পায়ে ছুটছিল ও। বড়ই গাছের নিচে দিয়ে আসার সময় তাই পায়ে কাটা ফুটতে সময় লাগেনি। বিন্দুমাত্র গতি না কমিয়ে তবুও ছুটল খই। কাছড়া বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো অস্থির চিত্রে। এই বাড়িতে রান্নাঘরের পাশে বেশি মানুষ রান্নার জন্য বড় হেঁসেল করা, তারই চারপাশে একটা বড় সড়ো জটলা। খই চিৎকার দিয়ে উঠল, মা! উপস্থিত সবাই পিছনে তাকালো। উদ্ভ্রান্তের মতন ভিড় ঠেলে মায়ের কাছে পৌঁছালো খই। সায়রার জড়হীন দেহটা মাটিতে পড়ে আছে। কাশির বোতলের ঢেকুরের সাথে গলগলিয়ে রক্ত ঝরছে মুখ দিয়ে। পাশে দুজন মহিলা সায়রাকে ধরে দোয়া দরুদ পড়ছে, আর একজন পানির বাটিতে চামচ দিয়ে বসে আছে। আরেক ঢেকুক রক্ত বমি করে গায়ের মলিন কাপড়টা আরো ভিজিয়ে ফেললো সায়রা। খইকে দেখে মুন্সি বলল, ওই যে আইছে সাহেরার মাইয়া, আইতে দেও ওরে সবাই। আর পুরুষ মানুষেরা এই হান থাইকা যাও, জোটলা কইরো না আর। বয়োজ্যেষ্ঠর কথায় লোকজন সরে গেল দ্রুত পদে। খই এক ছুটে মায়ের কাছে গেল। মাটিতে বসে গিয়ে পাগলের মতন মাকে জড়িয়ে ধরল শক্ত
শক্ত করে চিৎকার করে বলল, কি হয়েছে আমার মায়ের? মা, ও মা, কি হয়েছে? কোন হানি খারাপ লাগে তোমার? কোন জায়গায় কও না মা, কও। মেয়ের গলা শুনে এতক্ষণে সাহেরার চোখ উল্টালো কোনো মতে। আজকেই কাছাড়া বাড়িতে শেষ বেলা রান্না ছিল ওর। সাদিক সাহেবের থেসিস শেষ হয়ে গেছে বলে পরের দিনই ফেরার কথা তাদের। তারপর আর রান্নার লোক দরকার হতো না এই মুন্সি বাড়িতে। রান্নার জোগাড়ে ব্যস্ত থাকতে থাকতে হঠাৎই পুরনো রোগটা জেগে উঠল। কাশি, কাশি থেকে রক্ত বমি। শরীর তো সেই কখনই ভার ছেড়ে দেবে বলে প্রস্তুতি নিয়েছে। জোর করে দেহে প্রাণ ধরে রেখেছিল যেন সাহেরা। শেষ মুহূর্তে একবার মেয়েকে দেখবে বলে কথা বলার জন্য মুখ খুলল, আবারও রক্ত বেরিয়ে আসলো মুখ দিয়ে। তবু দুটো হিচকি তুলে বলল, বড় বড় দম নিয়ে কথাগুলো বলে মেয়ের দিকে স্থির দৃষ্টি রেখে শ্বাস ছাড়ল সাহেরা। পুরো মুন্সবাড়ি থমকে গেল খানিকটা সময়ের জন্য। দুদণ্ড মায়ের স্থির চাউনের দিকে শ্বাস থামিয়ে তাকিয়ে রইল খই। পরপরই উন্মাদের মতন করে চিল্লিয়ে বলল, মা, কথা কও না কেন মা? বরুণ কাকা আহে নাই? কেউ মহিষের গাড়ি লইয়া আহ, মারে নিয়া আমি দাওয়াখানায় যাইমু। মা, ও মা, কিছু হইব না তোমার। ও মা, মা, এই যে আমারে দেখো না তুমি, এই যে তোমার খই। মা, দেখতেছো তো, দেখতেছো না? পাশে পানির বাটি নিয়ে বসে থাকা মহিলা আঁচলে মুখ গুজে হুহু করে কাঁদছিল। সায়েরার চোখ জোড়া হাত দিয়ে বন্ধ করে দিল সে। খই শ্বাস আটকে বড় বড় চোখে তাকালো তার দিকে। কিছু বলতেও পারছে না মহিলা। কোথা থেকে বধূ ফকির একতারা হাতে খইয়ের পাশে এসে হাঁটুতে বসলো। খইয়ের মাথায় হাত রেখে বলল, কথাটা কর্ণগোচর হলো, কিন্তু যেন বুঝলো না খই। বধূ ফকির আবারও বলল, বুঝে উঠতেই মাকে জড়িয়ে এবার গগন বিদারক চিৎকার আর আহাজারিতে ফেটে পড়ল খই। উপস্থিত ছেলে বুড়ো সবাই কাঁদছে। গ্রামের হাসি খুশি তস্যি মেয়েটা যখন এইভাবে কাঁদে, কেউই চোখের জল ধরে রাখতে পারেনি। মুন্সির 4 মেয়ে থিসিসের জন্য শহর থেকে আসা ছাত্রছাত্রী, গ্রামের পাড়াপড়শি, রাস্তা দিয়ে যাওয়ার সময় পাতা কুড়ানো বাচ্চা, রাখালের দল সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে কাঁদছে। খইকে জড়িয়ে সামলানোর চেষ্টা করলো কেউ কেউ। মিনিট 5 কান্নার পর জ্ঞান হারালো খই। মুন্সি বলল, সাহেরারে ধোয়াইনার ব্যবস্থা করো। খইয়ের হুঁশ ফেরানোর আগেই ওর দাফনের ব্যবস্থা করণ লাগবো। পুটি ততক্ষণে গ্রামের একমাত্র নারী টেপা ডাক্তার, দাওয়াখানার মালিক বরুণ চ্যাটার্জিকে নিয়ে হাজির। সায়রাকে মৃত দেখে সেও চোখের কোণে জল মুছল। কতবার বলেছে রোগ সারাতে শহরে যেতে, যায়নি সায়রা। শহরে কিসের ভয় ওর, কে জানতো? মুন্সির কথা শুনে চ্যাটার্জি মশাই বললেন, এই কি কথা দাদা, এত তাড়াতাড়ি দাফন? মেয়েটা অজ্ঞান হয়ে আছে, মায়ের দাফন দেখবে না ও? দাফন দেখনের কি আছে, জানাজা তো মুসল্লিরা পড়াইব। আর তুমি এইসবে জড়াইও না চ্যাটার্জি। আমাগো ধর্মে মুদ্দারে বেশিক্ষণ রাখনের কথা বলা নাই, এতে মুদ্দার যান আজাব পাই। ধর্মে কথা বলায় আর কিছুই বলল না ডাক্তার, কিন্তু বেশ বুঝলো মুন্সি যত দ্রুত সম্ভব ঝামেলা সরাতে চাইছে নিজের বাড়ি থেকে। মাথা নিচু করে নিল সে। পুটি কি ভেবে কাঁদতে কাঁদতে ছুট লাগালো। ছুটতে ছুটতে পৌঁছালো রাস্তার সংস্কারের জন্য করা তাঁবুর কাছে। তাঁবুর সামনে দাঁড়িয়ে রাকিন বোর্ডের উপর মাপ ঝোঁক করে নকশা আঁকছিল। পুটি গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ও নকশাদার, জানো তো খই বুবুর মা সাহেরা বেগম আইসকা মইরা গেছে। আকস্মাৎ খোয়ের নাম আর ওর মায়ের মৃত্যু সংবাদ শুনে মাথা ফাঁকা হয়ে গেল রাকিনের। চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ পুটির দিকে। খোয়ের সাথে দেখা হয়নি ওর আজ। ভাবছিল হাতের কাজটা সেরে একবার সুকমারার ব্রিজে দেখার নাম করে যাবে ওই দিকে, কিন্তু তার আগেই এমন সংবাদ। আর এইটুকু মেয়ে মিথ্যা মৃত্যু সংবাদই বা কেন দেবে? একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে রাকিন বলল, খইয়ের মা মারা গেছে? হ, সাহেরার মা কাছারি বাড়িতে রান্ধনের সময় রক্ত বমি করতে করতে মইরা গেছে। বুবু তো অজ্ঞান হয়ে পইরা আছে কাছারি বাড়িতে। কপাল চেপে ধরে ঠোঁট কামড়ে ধরল রাকিন। যতটুকু জেনেছে মা ছাড়া কেউ নেই খোয়ের। হুট করে সেই মায়ের মৃত্যু,
রাকিন বেশ আন্দাজ করতে পারল খইয়ের উপর দিকেই যাচ্ছে। নকশার কাগজপত্রের উপর একটা পেপার ওয়েট রেখে পাশের একজনকে বলল, এই দিকটা দেখো, আমি আসছি। মানুষটা কোন দিকটা দেখবে বোঝার জন্য প্রশংসন করতে যাচ্ছিল রাকিনকে। সে সময় দেয়নি রাকিন। শার্টের হাতার টান মেরে এক প্রকার দৌড় লাগালো কাছের বাড়ির দিকে। সংস্কারের জন্য এসেছিল বলে পঞ্চায়েতে ওই বাড়িতে মিটিং বসিয়েছিল ওকে নিয়ে। গ্রামের একমাত্র বিল্ডিং ঘরটা খুঁজে পাওয়া খুব কঠিন কোনো বিষয় ছিল না ওর জন্য। সায়রাকে ততক্ষণে কাফনে মুড়িয়ে খাটিয়ায় শুয়ে দেওয়া হয়েছে। খই ইতিমধ্যে দুবার জ্ঞান হারিয়েছে। এখনো জ্ঞান ফেরেনি ওর। হাত, গাল, গলা কাপড়ের লেগে থাকা কাদা শুকিয়ে উঠেছে। বিনুনি বাঁধা চুল উস্কো খুস্কো। হেসেলের রোয়াকে বসে দুজন মহিলা ওর জ্ঞান ফেরানোর চেষ্টারত। টুপটাপ জল গড়ালো রাকিনের চোখ থেকে। তৎক্ষণাৎ মুছে ফেললো ও সেই জল। ওর ভিতরটা যেন খামচে ধরেছে কেউ। এত দুরন্ত মেয়েটার এ কি রূপ! উঠোনের এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল গ্রাম পঞ্চায়েতের কয়েকজন। রাকিন চিনল তাদের। নিজেকে সামলে সাহস করে এগোলো সেদিকে। সালাম দিয়ে বলল, আপনার অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। তারা শুনবে বলে আগ্রহী ছিল, কিন্তু বলার সুযোগ পেল না রাকিন। খানিকটা দূরেই সাদিক সাহেব স্থির হয়ে বসেছিলেন এতক্ষণ। উনি উঠে দাঁড়ালেন এবার। সবাই তার দিকে কৌতূহলী হয়ে এগোলো। রাকিন থামল। সাদিক সাহেবের মতামতের জন্য সবাই বসে আছে এক প্রকার। কারণ মৃত্যুর আগে সাহেরা শুধু তার সাথেই কথা বলেছে। খোয়ের দায়িত্ব তাকেই দিয়ে গেছে। সাদিক সাহেব এতক্ষণ শান্ত স্বরে বলল, সায়রাকে এখান থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। আর জ্ঞান ফিরলে খই আমাদের সাথে ঢাকায় ফিরবে। ফর্মালিটিস যাবতীয় যা কিছু করার বা দেখার আছে, গ্রামের পঞ্চায়েত, মাতব্বর, মুন্সি, ইউপি মেম্বার, চেয়ারম্যান সবটা আমি দেখে নেব। খই আমাদের সাথে ঢাকা যাবে, এটাই সাহেরা চেয়েছিল। এমনটাই করব আমি। আর এটাই শেষ কথা। আশা করব আপনারা সবাই সাহেরার শেষ ইচ্ছাকে, আমার মতামতকে সম্মান দেখাবেন। আপনাদেরকে সাক্ষী রেখে আজ থেকে খইয়ের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। খই আমার সাথে যাবে। সন্ধ্যা 7:30। প্রাপ্ত ডাইনিং টেবিলে বসে বসে কাঁটা চামচের নুডলস বেচাচ্ছে। স্বেচ্ছায় বানালেও এখন একদমই খেতে ইচ্ছা করছে না ওর। আজ সারা দিন বাসায় কেটেছে। সাদিক সাহেব সকালে কখন ফোন করে জানিয়েছে ফেরার কথা। প্রাপ্ত আর বের হয়নি বাসার বাইরে। বাবা যখন তখন চলে আসবে এমন ভেবে। পিয়ালি নিজেও এতক্ষণ ড্রয়িং রুমে ছিল। বাবার আগমনী সংবাদ শুনে ইচ্ছেকে সরি থ্যাঙ্কস বলা নিয়ে কথা তোলার কথা আর মনেই হয়নি ওর। তবে দুজনের যেন এক প্রকার নীরব প্রতিযোগিতা ছিল। কে আগে বাবাকে দেখে, বাবা কার মুখ আগে দেখে। প্রাপ্ত ধমক শুনে সরে গিয়ে পড়তে বসেছে ও। ডোরবেল বাজতে খুশি মনে উঠে দাঁড়ালো প্রাপ্ত। কিন্তু তৎক্ষণে ঝড়ের বেগে রুম থেকে বেরিয়েছে পিয়ালি। দরজা খুলে বাইরে সাদিক সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখল। উৎফুল্ল কণ্ঠে বলল, এসেছো? আজকে আমি ফার্স্ট। যাক, কেমন আছো বাবা? তোমার থিসিস কমপ্লিট? মনের পাগলামি দেখে প্রাপ্ত মুচকি হাসলো। সাদিক সাহেব নীরবে ভিতরে ঢুকলেন। তার নীরবতায় কপাল কুঁচকে এলো প্রাপ্ত পিয়ালি দুজনেরই। পিয়ালি পাশ ফিরে দরজা লাগাতে যাবে, বাইরে দাঁড়ানো মেয়েটাকে দেখে বিস্ময়ে বলল, ভাবি? প্রাপ্তর কুচকানো কপাল আরো কুচকে এলো। এই অসময়ে এলাকার কোন ভাবি বাসায় আসবে মাথায় ঢুকলো না ওর। সাদিক সাহেব পিছনে ফিরে বললেন, ভেতরে এসো। রোবটের মতন মাথা নিচু করে রেখে খই ভিতরে ঢুকলো। এক ধ্যানে সেইভাবে নিচের দিকে তাকিয়ে রইল যেভাবে পুরোটা পথ এসেছে ও। জ্ঞান ফেরার পর যখন কোনো মেয়ে শুনবে তার মায়ের দাফন শেষ, আশেপাশে কে আছে কি আছে কিছুতেই আগ্রহ থাকার কথা না তার। তেমনি খইও এখন যেন যন্ত্র মানবী। শুধু সাদেক সাহেবের কণ্ঠে নিঃসৃত শব্দে সে যন্ত্র মানবীকে চালনা করা হচ্ছে। যেমনটা ওর মা বলে গেছে, যেমনটা পঞ্চায়েত ওর জন্য নির্ধারণ করে দিয়েছে। চারপাশ জুড়ে ঘূর্ণিঝড় বয়ে গেলেও তা টের পাবে না হয়তো। প্রাপ্ত বিস্ময়ে তাকিয়ে রইল খইয়ের দিকে। শ্যামবর্ণের মেয়েটি অল্প বয়স্ক, পরনে কাপড় পেঁচিয়ে কোমরে গিঁট দেওয়া, কোথাও কোথাও কাদাও লেগে আছে। গলায় ধান তাবিজ, নাকে ছোট্ট নথ, চুলগুলো ফিতা দিয়ে বিনুনি করা, কয়েক ভাঁজে ছোট্ট করে ঘাড়ের উপর আটকানো। বেশভূষায় পরিচয় মেয়েটা গ্রামের কেউ, আর যার সবটা ওর কল্পনার সেই প্রতিচ্ছবির সাথে মিলে যায়। সাদেক সাহেব বললেন, ও খই, হাস থেকেও এখানেই থাকবে?
প্রাপ্ত থমকে রইল। পিয়ালি একটু পরে উচ্ছ্বাস নিয়ে কিছু বলতে যাচ্ছিল। সাদিক সাহেব গম্ভীরভাবে বললেন, আগে ওকে রুমে নিয়ে যাও পিয়ালি, ওর ফ্রেশ হওয়া জরুরি, বাকি কথা পরে হবে। পিয়ালি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বাবার যে কোনো প্রকার গম্ভীরতার যথেষ্ট কারণ আছে এমনটা ও প্রাপ্ত দুজনেই খুব ভালো মতোই জানে। তবে খইকে বাসায় আনার কারণ স্পষ্ট পিয়ালির কাছে। প্রাপ্তর আগে থেকেই বলতো ওর শ্যামবর্ণের মেয়ে বেশি পছন্দ। যেহেতু ওর মা গ্রামের মেয়ে ছিল, প্রাপ্ত সবসময় চেয়েছে ওর জীবনেও ওর মায়ের মতন দুরন্ত উজ্জ্বল কোনো গ্রামকন্যা আসুক। আর ঠিক ওর ভাবনার প্রতিফলন খই। ঘটনাক্রমে যাই হোক না কেন, বাবা যে ছেলের বউ হিসাবে খইকে বাসায় এনেছে সেটা যেন পিয়ালি সুনিশ্চিত। পিয়ালি ভাইয়ের দিকে তাকালো। প্রাপ্তর বিস্ময় তখনও কাটেনি। মুখ দিয়ে কিঞ্চিৎ শব্দ করে প্রাপ্তকে ডাকলো ও। প্রাপ্ত ধ্যান ছেড়ে ওর দিকে ফিরতেই পিয়ালি হাত দিয়ে ইশারায় বোঝালো, বাবা তোর পছন্দসই বউ নিয়ে এসেছে দেখ। প্রাপ্ত বিমূঢ়। পিয়ালি ঠোঁট টিপে হেসে বাবার দিকে একটু এগোলো, নিচু গলায় বলল, তারপর বাবা ওকে ভাবি বলে ডাকি? সাদেক সাহেব না সূচক কিঞ্চিৎ রাগী চাউনি দেখে পিয়ালি থতমত খেয়ে গেল। গলা ছেড়ে খইয়ের কাঁধে হাত রেখে বলল, চলো আপু, ফ্রেশ হবে চলো। খই এতক্ষণে চোখ তুলে তাকালো। গোছানো এত বড় ঘরটার মাঝের আসবাবগুলো যেমন ওর পরিচিত না, তেমনি মানুষগুলো অপরিচিত। পাশে প্রায় ওর চেয়ে কিছুটা কম বয়সের একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে ধুতি কামিজ, ছোট্ট ছোট্ট চুল, চোখে চশমা। চোখ ঘুরিয়ে প্রাপ্তর দিকে তাকালো খই। কালো টি শার্ট ট্রাউজার পরনে উজ্জ্বল শ্যামবর্ণের এক সুদর্শন যুবক। উচ্চতা চেহারায় সাদিক সাহেবের সাথে প্রচুর মিল তার দৃষ্টিও ওরই দিকে নিবদ্ধ। খই চোখ সরিয়ে নিল। সাদিক সাহেব আবারও বললেন, যাও খই, ও তো তোমার ছোট বোনের মতো। নির্বাক্য খই পিয়ালির সাথে পা বাড়ালো। প্রাপ্ত শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো মেয়েটার চলে যাওয়া। বেশ বুঝলো যা ঘটেছে সবটাই বাস্তব। বাবা একদমই ওর কল্পনা কন্যাকেই বাস্তবে নিয়ে এসেছে। এমন কাউকেই ভালোবাসবে বলে এতদিন অপেক্ষা, এত কল্পনা জল্পনা সবই ঠিক আছে, কিন্তু কোথাও তো একটা হাহাকার, কোথাও তো কোনো কমতি রয়ে গেছে। প্রাপ্ত অনুধাবনের চেষ্টা করলো সে কমতি। খইয়ের চোখে ওর চাওয়া সেই দুরন্তপনা অভাব, নিমিলিত চোখ জোড়া ওর চাওয়া সেই আনন্দের রেশ নেই। তাই হয়তো সেই দৃষ্টিকেও অনুভবের সময় লেগেছে প্রাপ্ত। নিজেকে নিজেই প্রশ্ন করে বসলো প্রাপ্ত। কল্পনায় যাকে ভেবে এতদিন ভালোবাসা জমিয়েছে, খইয়ের সাথে তার সবটা মিল পেয়েও ওর চাহনিতে ক্ষুব্ধ হচ্ছে ও। শুধুমাত্র এই জন্য সেই চিরচেনা অনুভবে এতটা ফাঁক রয়ে গেল। এইভাবে মিল খুঁজে বেড়াবে বলে কোনো অনুভূতি কি অবশিষ্ট ছিল ওর কাছে, নাকি তার আগে সেই অনুভব সম্পূর্ণ বিপরীতে অন্য কারোর নামে করে দিয়েছে ও? নিজেই দোটানায় পড়ে গেল প্রাপ্ত। মোবাইলের স্ক্রিনে মায়ের নাম্বার থেকে কল আসতে দেখে একটা ক্ষুদ্র শ্বাস ফেলল রাকিন। তুলল না কলটা। চুপচাপ পকেটে দুহাত গুজে আকাশপানে তাকিয়ে রইল ও। ভালো লাগছে না কিছুই ওর। সায়রার দাফনের পর গ্রাম পঞ্চায়েত খইকে সাদিক সাহেবের রেফারেন্সে মিষ্টি ঘরে পাঠাতে অনুমতি দিয়ে দিয়েছে। খই চলে গেছে গ্রাম ছেড়ে। আর এখানে ফাঁকা ফাঁকা লাগছে রাকিনের সবটা। ইচ্ছে করছে না আর এই ভাদুল গায়ে থাকতে। মাঠ ঘাট প্রকৃতি সবটা যেন ফিকে পড়ে গেছে ওর কাছে। একজন প্ল্যানার হাতে দুটো কাগজ নিয়ে এসে দেখে রাকিনের ফোন বাজছে। সে নিজেই রাকিনের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রাকিন। পাশ না ফিরে শুধু হাত এগিয়ে দিয়ে ফোনটা হাতে নিল ও। কল রিসিভ করে বলল, হ্যাঁ মা বলো। কোথায় ছিল তুই ফোন ছেড়ে? কতবার কল করেছি দেখেছিস? টেনশন হয় না আমার? উপাস থেকে মায়ের অস্থির আওয়াজ প্রভাব ফেলল না রাকিনের উপর। শুধু বলল, কিছু বলবে? ব্যস্ত ছিলাম। কি হয়েছে বাবা? তুই ঠিক আছিস তো? শরীর ঠিক আছে তোর? গলা এমন শোনাচ্ছে কেন তোর? ঠিক আছে মা, বলো কি বলবে। কবে আসবি তুই বাবা? আরো কিছুদিন সময় লাগবে সবটা গোছাতে। কিন্তু মা, আমার কাজ আছে, যা বলার একটু জলদি বলো। কথা থামালেন মিসেস মাহমুদ। রাকিন যখন বলেছে কাজ আছে মানে ওর কাজ আছে। স্মিত গলায় বললেন, ইচ্ছের সাথে কথা হয়েছে তোর রাকিন? না, কেন? এমনি আসলে।
মায়ের ইতস্তত স্বর শুনেই রাকিন বুঝল আবারও ওদের বিয়ের কথা নিয়ে কিছু ঘটেছে। ইচ্ছে নির্ঘাত আবারও মন খারাপ করেছে এই নিয়ে। মুখ খুলল। কল কেটে ইচ্ছেকে কল করলো রাকিন। ইচ্ছে গিটারগুলো সাজাচ্ছিল ওর আরেক রুমে। মন ভালো নেই, সব সময় সেটা প্রকাশ করাটা ওর স্বভাব বিরুদ্ধ। রাকিনের কল দেখে একটু আটকে কল রিসিভ করলো ও। ওপাশ থেকে রাকিন বলল, কেমন আছিস ইচ্ছে? আর কেমন? রাজীব আঙ্কেল প্রতিবার তোর আমার বিয়ের প্রস্তাব পাঠালে যেমন থাকি তেমন। রাকিন কি বলবে ভেবে পেল না, তাই চুপই রইল। ইচ্ছে ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল, তোর কথা বল, তুই কেমন আছিস? ভালো নেই। ইচ্ছে আটকালো। সচরাচর রাকিন এত সহজ ভাষায় কথা বলে না ওর সাথে। সব সময় ঠাট্টার ছলে হবু বউ বলে বলে ওকে আনন্দে রাখার চেষ্টা করে, যদিও তাতে লাভ হয় না বললেই চলে। রাকিনের উপস্থিতিতে খেয়াকে আরো বেশি মনে পড়ে যায় ওর। তাই কোনো দিন প্রাণ খুলে হাসতে পারেনি ও রাকিনের কথায়। তবু আজ সেই মেতে থাকা মানুষটাই বলছে ভালো নেই। এটা ইচ্ছের কাছে অদ্ভুত লাগলো। বলল, কি হয়েছে তোর রাকিন? কখনো আমার অনুপস্থিতিতে তোর খুব মন খারাপ করেছে ইচ্ছে? ইচ্ছে এবারও সত্যিটা বলতে পারল না। দুজনেরই কয়েক দণ্ড নীরবতা। অনেকটা সময় নিয়ে ইচ্ছে বলল, সত্যি করে বলতো রাকিন, কি হয়েছে তোর? কখন আমার উপস্থিতিতে প্রাণ করে হেসেছে ইচ্ছে একবারও? আমার কিছুই হয়নি ইচ্ছে, তবে তোকে নিয়ে আমার প্রচন্ড ভয় হয়, প্রচন্ড। এই এমন একটা লাইফ তুই ডিজার্ভ করিস না। তোকে একটুখানি হাসাতে পারি না, এই আমার মতো অক্ষম কাউকে তুই ডিজার্ভ করিস না। তুই তো তোর মতো বেপরোয়া কাউকে ডিজার্ভ করিস, যে তার বেপরোয়া কথায় তোকে সামলাবে, বিগড়াবে, পরপরই ছোটখাটো বোকামো করে বসবে। তুই প্রাণ খুলে হাসবি তার সে বোকামিগুলোতে। তার কাছে সে তোকে জানান দেবে, তার ওই বোকামোগুলো একমাত্র তোকে ঘিরে। এই বলয়ে জড়িয়ে যাবি তুইও, যে কিনা নিজের চারপাশে জড়াবে না বলে পলয় করে রেখেছে। ভয় হয় তোর এই বেখেয়ালি পনার জন্য, সেটা পেয়েও না আবার হারিয়ে ফেলিস তুই। রাকিনের পুরোপুরি কথা শোনেনি ইচ্ছে। মাঝপথে আচমকায় প্রাপ্তর কথা মনে পড়ে গেছে ওর। মাত্র এই কদিনে ওই লোকটা কখনো রাগের কারণ, কখনো মনে পড়ার অজুহাত, কখনো মুগ্ধতা, তো কখনো হাসির কারণ হয়ে উঠেছে ওর। একজন পুরুষের কাছ থেকে জীবনে প্রথমবারের মতন এতগুলো অনুভূতি পেয়েছে ও। অকারণে এখনো অবধি তাকে নিয়েই ভাবছে। এই ভাবনার কারণ নেই, পরিণীতও নেই। তবে কিসের এত বিরুদ্ধচারণ, কিসের এত দোটানা? আজ সকালে খইয়ের মা মারা গেছে, মেয়েটা অনাথ। বাবার মুখে কথাটা শুনে বিস্ময়ে তাকিয়ে রইল প্রাপ্ত পিয়ালি। ডাইনিং টেবিলে ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন সাদিক সাহেব। খই নিজের ঘরেই ছিল। সাদিক সাহেবকে ওরা কেউ কিছুই জিজ্ঞাসা করেনি খইকে নিয়ে। জানে সময় হলে ওদের সবটা বলবেন সাদিক সাহেব। চুপচাপ বাবার হাতে খাবার খাচ্ছিল দুজনে। হঠাৎ বাবার এমন কথা শুনে থেমে রইল দুই ভাই বোন। পিয়ালি বলল, সাদিক সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। খাবার মাখতে মাখতে বললেন, হ্যাঁ, মেয়েটার আপনজন বলতে ওর মাই সব ছিল। বাবা নাকি মারা গেছে অনেক আগেই। মৃত্যুর আগে ওর মা বলে গেছে আত্মীয় স্বজন নেই ওদের কোনো। অমন মিষ্টি মেয়ে কোথায় কিভাবে থাকবে, কে কিভাবে রাখবে, বিষয়গুলো বেশ ভাবাচ্ছিল আমার। তখন আর কিছুই মাথায় আসেনি প্রাপ্ত। গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে তাই ওকে এখানেই নিয়ে এসেছি। প্রাপ্ত নিচের দিকে তাকিয়ে ভাবছিল কিছু। বাবার কাছে নিচের নাম শুনে খানিকটা ধ্যান ভাঙা চাউনি চোখ তুলে তাকালো ও। সাদিক সাহেব ওরই দিকে তাকিয়ে প্রাপ্ত আশ্বস্তের হাসি ঝুলিয়ে বলল, ডোন্ট ওয়ারি বাবা, ও খুব ভালো থাকবে এখানে। আর ওকে ভালো রাখার সে দায়িত্বটা আমাদের, তাই না প্রাপ্ত? মৃদু হেসে মাথা নাড়ালো প্রাপ্ত। 2 সেকেন্ড নীরবতার পর পিয়ালি টুপ করে বাবার হাতে থাকা লোকমা নিজের মুখে পুড়ে নিল। যদিও ওটা প্রাপ্তর দিকে ছিল, প্রাপ্ত ওর চুল টেনে দিল জোরে সোরে। দুজনকে হাসি খুশি দেখে খাওয়ানো শেষ করলেন সাদিক সাহেব। খাওয়া শেষে চলে গেলেন নিজের ঘরে। পিয়ালিও পড়তে বসবে বলে ঘরে চলে গেল। কি ভেবে প্রাপ্ত খইয়ের ঘরের দিকে এগোলো। দরজায় দাঁড়িয়ে দেখে
খই হাঁটু জড়িয়ে মেঝেতে বসে আছে। বড় বড় খোলা চুলগুলো পিঠ কোমর ছাপিয়ে মেঝেতে পড়ে আছে। প্রথমে প্রাপ্ত ভেবেছিল হয়তো খইয়ের চুল তেমন বড় না, এবার বুঝলো সেদিন ভাঁজ দেওয়া ছিল ওর বিনুনি। দরজা থেকে কয়েক পা এগোতেই প্রাপ্ত টের পেল খই ফোপাচ্ছে, কাঁদছে ও। প্রাপ্তর কি হলো আর এগোলো না ও, পিছিয়ে দরজায় চলে গেল আবারও। নিজেকে পিছুতে দেখে চরম মাত্রায় অবাক হলো প্রাপ্ত। আজকে তবে ওর সাহস কম পড়ে গেল কোনোভাবে? যেন ও চাইছে না খইকে সহমর্মিত জানাতে। বারবার মনে হচ্ছে মা হারানোর যন্ত্রণায় তো ইচ্ছেকেও কাঁদতে দেখেছে ও। সেদিন তো ইচ্ছেকেও সমবেদনা জানাতে পারেনি, আজ কি করে খইকে সান্ত্বনা দেবে ও? ইচ্ছের ক্ষেত্রে তবে অন্যায় হবে না? আকাশ কুসুম ভাবনার শেষে নিজের মাথার চুলগুলো উল্টে ধরল প্রাপ্ত। এখানেও ইচ্ছে কেন? এখানে ইচ্ছে তো থাকার কথা নয়, কোথাও থাকার কথা নয় ওর। ও তো ওর চিন্তার বিপরীতের সত্তা। তবে ও কেন জুড়ে যাবে ওর চিন্তায়? কেন একরাশ অস্থিরতা নিয়ে এবার বাসা থেকে বেরিয়ে এলো প্রাপ্ত? বাইকটা নিয়ে অজানা কোনো গন্তব্যে এগোবে বলে? বাসায় থাকলে এই অস্থিরতা বাড়বে বই কমবে না। মুদি দোকান থেকে ওকে বাইক চড়তে দেখলো মাহিম, দৌড় লাগালো তৎক্ষণাৎ। দূর থেকে ডাক লাগিয়ে বলল, প্রাপ্ত, আমিও যাব, বাইক থামা। প্রাপ্ত। প্রাপ্ত পিছন ফিরে দৌড়াতে দেখলো ওকে, না চাইতো বাইক থামালো ও। মাহিম বাইকের কাছে এসে হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলো। প্রাপ্ত বলল, কোথায় যাবি? তুই যেখানে যাবি। দাঁত কেলিয়ে বলল মাহিম। প্রাপ্ত কিছু বলল না আর। মাহিম ঝটপট উঠে বসলো ব্যাক সিটে, একটু গা ছাড়া ভাবেই বসলো ও। প্রাপ্ত বাইক ছোটাতেই প্রায় পড়ে যাওয়ার অবস্থা ওর, কোনো মতে সামলানো নিজেকে। বাইকের একটু বেশি গতি দেখে বলল, কি রে, এত জোরে বাইক কেন চালাচ্ছিস? কি রে, কি হয়েছে তোর? খেপেছিস কেন প্রাপ্ত? প্রাপ্ত আরো জোরে জোরে চালাতে লাগলো বাইকটা। ম্যাম কিছুই বুঝে উঠল না, ওর কথায় আরো যেন সমহারের গতি বাড়ালো বাইকের। তাই সিদ্ধান্ত নিল কথাই বলবে না আর। মনে মনে নিজেকে গালি দিতে লাগলো যে প্রাপ্তর বাইকে ওঠা নিয়ে। মনে প্রাণে বিধ্বস্ততা নিয়ে বাইক চালাতে গিয়ে প্রাপ্ত এতটাই বেখেয়ালি হয়ে পড়েছিল যে রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল পড়েছে সেটা খেয়ালই করেনিও। রং রুটে চলে এসেছে ট্রাফিক অমান্য করে। কিছু বুঝে ওঠার আগেই প্রাপ্তর বাইককে আরেকটা বাইক ধাক্কা মেরে দিয়ে যায়। বাইক সহ প্রাপ্ত মাহিম দুজনেই গড়িয়ে পড়ল রাস্তার পাশে। প্রাপ্ত ছিটকে পড়ার পরপরই একটা দ্রুতগামী ট্রাক একদম পাশ কাটিয়ে চলে যায় ওদের। কয়েকজন পথচারী এসে জড়ো হয় ওদের চারপাশে। বাইক থেকে পড়ে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি দুজনের কারোরই। প্রাপ্তের বাঁ হাতের কোনোয় আর মাহিমের হাঁটুতে ছেড়ে গেছে। তবে বাইকে ধাক্কা না লাগলেও ট্রাকের সাথে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে ওদের, তাই অন্য বাইকটার প্রতি ক্ষোভ নেই কারো। প্রাপ্তর রং রুটে আসা উচিত হয়নি এমনটাই বলছিল ওরা। প্রাপ্ত গায়ের উপর থেকে বাইকটা সরিয়ে উঠে হাত ঝাড়ল। মাহিমকে তুলে দাঁড় করিয়ে বলল, ঠিক আছিস তুই? তোর কিছু হয়নি তো? মাহিমকে মাথা নেড়ে ঠিক আছে বোঝালো প্রাপ্ত। তারপর বাইক তুলে দাঁড়ালো ঠিকঠাক মতো। আশেপাশে কথাগুলো পাত্তা না দিয়ে সবে বাইক চড়ে বসতে যাবে, প্রাপ্ত দেখলো ওদের ধাক্কা মেরে যে বাইকটা গিয়েছিল সেটা আবারও ওদের দিকেই আসছে। হাত ঝাড়তে ঝাড়তে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল ও বাইকারের দিকে। দুজন আছে, দুজনই হেলমেট পরিহিত। কামিজ পরনের পিছনেরটা যে মেয়ে দেখেই বোঝা যাচ্ছে। সামনের জনকে নিয়ে কিছু আন্দাজ করার আগেই বাইকটা একদম ওর সামনে এসে থামলো। বাইক চালক বাইকে বসে বসে সুন্দর মতন বুকে হাত গুজে বলল, হোয়াটসঅ্যাপ মিস্টার গ্যাংস্টার, রং রুটে কি মনে করে? গলার স্বর শুনেই প্রাপ্তর চেনা চেনা লাগছিল। আর এই গ্যাংটার সম্বোধনে আরো নিশ্চিত হয়ে গেল ও। এই বাইকার ইচ্ছে। পিছনে গিটারে ব্যাগ নিয়ে বসে থাকা মেয়েটা ভয়ে ভয়ে হেলমেট খুলল নিজের। সে রাকা। ওকে দেখে মাহিমও বুঝে গেল বাইকের চালক আর কেউ নেই, স্বয়ং ইচ্ছে। সবার সামনে যে ও হেলমেট খুলবে না সেটা বুঝলো প্রাপ্ত। হাত মুঠো করে দাঁড়িয়ে রইল চুপ করে। ঠিক কি ঘটেছে ওর সাথে? এই মেয়েটার থেকে সরে যেতে গিয়েও আরো জড়িয়ে যাচ্ছে যেন ও। নিজের উপরে রাগ হচ্ছে প্রচন্ড ওর। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু।
ওর মুঠো করা হাত দেখে হাসি পেলেও হাসলো না ইচ্ছে। গুন্ডামা আটকানোর এই ভঙ্গিমাটার সাথে পরিচিত হয়ে গেছে ও। রাকাকে বাসা থেকে পিক করতে গিয়েছিল। ফেরার পথে রং রুটে ঢুকে পড়া বাইকটাকে ট্রাক পেশা হওয়ার হাত থেকে বাঁচাতে বাধ্য হয়েছে নিজের বাইককে ধাক্কা লাগাতে। ঘটনার পর বুঝলো ওটা প্রাপ্তর বাইক ছিল। মুচকি হেসে ইচ্ছে আবারও বলল,